দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান যখন পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে, ঠিক তখনই তাদের সামনে আরেকটা বিপদ এসে দাঁড়ায়। সমুদ্রের মাঝখানে দেখা গেছে বিশাল এক গডজিলা মনস্টারকে, যাকে বিশ্বের বড় বড় হাইটেক অস্ত্র দিয়ে কোনো মতে দামানো যায় না। একে তো যুদ্ধের ভয়াবহতা, তার ভেতরে আবার গডজিলার পাহাড় সমান শক্তি। তবে এইসব উপেক্ষা করে এক সামান্য সৈনিক নিজের জীবনের বাজি রেখে গডজিলার মুখোমুখি হয়। গল্পের শুরুটা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি দৃশ্য দেখিয়ে। যখন যুদ্ধ একদম শেষ পর্যায়ে, ঠিক তখন জাপানি বিমান বাহিনীর এক পাইলট তাড়াহুড়া করে তার যুদ্ধ বিমানটি জাপানের এক নির্জন দ্বীপে নামায়। পাইলটের নাম ছিল শিকিশিমা, আর তার মুখ দেখে বোঝা যাচ্ছিল সে বেশ চিন্তিত ও হতাশ। কিছুক্ষণের মধ্যেই বিমানটি চেক করার জন্য একদল টেকনিশিয়ান সেখানে চলে আসে। বিমানে তেল ভরা আর দরকারি সব জিনিসপত্র দেওয়া হলে হেড টেকনিশিয়ান তাচিবানা গিয়ে শিকিশিমাকে খবরটা দেয়। তবে তার মনে একটা সন্দেহ উকি দিচ্ছিল, কারণ বিমান পরীক্ষা করে কোনো রকমের গন্ডগোল খুঁজে পায়নি। ছোটখাটো কোনো কারণে শিকিশিমার মতো পাকা পাইলটের এভাবে হুট করে বিমান নামানোর কোনো কথা নয়। তাচিবানা যখন শিকিশিমাকে এই সন্দেহের খবর বলে, তখন সে নার্ভাস হয়ে পড়ে আর কথা না বাড়িয়ে সেখান থেকে সরে যায়। সত্যি বলতে শিকিশিমা তার বসের আদেশ অমান্য করে যুদ্ধ এড়িয়ে এখানে বিমান নামিয়েছিল, কারণ পরিস্থিতি দেখে সে আগেই বুঝতে পারে যে আমেরিকার সঙ্গে যুদ্ধে করে তারা কোনোভাবেই জিততে পারবে না। তাই এই মুহূর্তে যুদ্ধ করার চেয়ে নিজের জীবন বাঁচানোই সবচেয়ে বুদ্ধিমানের কাজ বলে মনে করেছিল। তাচিবানাও শিকিশিমার এখানে বিমান নামানোর আসল কারণটা বুঝে ফেলে। সে নিজেও পরিস্থিতির এই খারাপ পরিণতি মেনে নিয়েছিল। তাই শিকিশিমাকে সাহস দিয়ে বলে যে সে কোনো ভুলই করেনি। প্রয়োজনীয় কাজ শেষ করে তারা সবাই ওই দ্বীপেই ক্যাম্প বানিয়ে রাতে থাকার জন্য সিদ্ধান্ত নেয়। হঠাৎ মধ্যরাতে একটা বিকট শব্দে সবার ঘুম ভেঙে যায়। প্রথমে তারা ভেবেছিল হয়তো আমেরিকা নতুন কোনো হাতিয়ার দিয়ে হামলা করেছে, কিন্তু তারা সাগরের দিকে লাইটের আলো ফেলতেই দেখতে পায় পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর দানব গডজিলা দাঁড়িয়ে আছে। এতদিন তারা এই দানবের গল্প শুনেছিল, আজ তা তারা নিজের চোখের সামনেই দেখতে পায়। এমন দৃশ্য সহজে মেনে নেওয়া কারোর পক্ষে সম্ভব ছিল না। তারা ভালো করে জানতো এত বড় দানবকে সাধারণ গোলাবারুদ দিয়ে মারা যাবে না। তাছাড়া তারা সবাই সাধারণ মেকানিক হওয়ায় যুদ্ধ করা বা বড় কোনো অস্ত্র চালানোর অভিজ্ঞতা কারোর মধ্যেই ছিল না। তাদের দলের মধ্যে শুধু শিকিশিমাই একমাত্র ভালো শুটার ছিল। তার উপরে তার বিমানের 200 মিমির বেশ ভারী আর শক্তিশালী গান সেট করা ছিল, যা দিয়ে আঘাত করলে হয়তো গডজিলাকে তাড়িয়ে দেওয়া সম্ভব হতে পারে। তাই হেড মেকানিক তাচিবানা শিকিশিমাকে বলে যে সে যেন জলদি বিমানে গিয়ে উঠে আর গানটা দিয়ে গডজিলাকে অ্যাটাক করে। শিকিশিমা বিমানে গিয়ে উঠে পড়ে ঠিকই, কিন্তু গডজিলা যখনই তার একদম কাছাকাছি চলে আসে, সে ভয়ে থরথর করে কাঁপতে থাকে। ভয়ে তার হাত একদম অবশ হয়ে যায়। তাচিবানা তাকে বারবার গুলি চালানোর ইশারা করতে থাকলেও শিকিশিমা কোনোভাবেই সাহসী কুলাতে পারছিল না। এরই মধ্যে আড়ালে লুকিয়ে থাকা মেকানিকরা গডজিলার চোখে চোখ পড়ে যায়। তারা ভয়ে দিশেহারা হয়ে কোনো কিছু না ভেবে গডজিলাকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। এতে গডজিলা আরও বেশি ক্ষেপে যায় এবং তাদের উপরে তাণ্ডব শুরু করে দেয়। গডজিলার এই ভয়ঙ্কর আক্রমণে সেখানে শুধু শিকিশিমা আর তাচিবানা ছাড়া তারা সবাই মারা যায়। সকালে পুরো দ্বীপ জুড়ে শুধু লাশের সারি পড়ে থাকতে দেখা যায়। তাচিবানা সবকিছুর জন্য শিকিশিমাকে দোষ দিতে শুরু করে এবং বলে তাদের সবার মৃত্যুর জন্য সে নিজেই দায়ী। তার জন্যই আজ এতগুলো প্রাণ ঝরে গেল। শিকিশিমা চুপচাপ দাঁড়িয়ে থাকে, তার কোনো কিছু বলার মতো ভাষা ছিল না। এতগুলো মানুষের মৃত্যুর বোঝা মাথায় নিয়ে শিকিশিমা নিজের শহরে ফিরে আসে, কিন্তু ফিরে এসে দেখে যে এটা তার সেই চেনা শহর নেই। চারদিকে শুধু ধ্বংসস্তূপ। পরমাণু বোমার আঘাতে চারপাশের পরিবেশটা হাহাকার আর কান্নায় ভারী হয়ে গেছে। শিকিশিমা যখন তার মাকে খুঁজছিল, তখন এক প্রতিবেশী তাকে দেখে এগিয়ে আসে। প্রতিবেশী মহিলাটা শিকিশিমাকে দেখেই রেগে আগুন হয়ে যায় এবং গালি দিয়ে বলে, তোদের মতো কাপুরুষেরা ঠিকঠাক যুদ্ধ করতে পারিসনি বলেই আজ দেশের এই অবস্থা। তোরা নিজেদের কাজ করলে আজ আমার ছোট্ট বাচ্চাগুলো মরতো না। মহিলাটি কান্নায় ভেঙে পড়ে। তারপর শিকিশিমা তার মায়ের কথা জিজ্ঞাসা করলে সে জানায় তার মা এবং বোন বিস্ফোরণে বাকিদের মতোই মারা গেছে। এই কথা শুনে শিকিশিমা পুরোপুরি ভেঙে পড়ে। যুদ্ধের সময় তার মা বলেছিল কথা দে তুই ভালো ভালো ফিরে আসবি। শিকিশিমা তার কথা ঠিকই রেখেছে, কিন্তু ফিরে এসে তার মাকে আর জীবন্ত পায়নি। শিকিশিমা হতভম্ব হয়ে মানুষের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকে। হঠাৎ করেই একটি মেয়ে একটা ছোট্ট বাচ্চাকে তার কোলে রেখে দৌড় দেয়, কারণ কিছু লোক তাকে তাড়া করেছিল। শিকিশিমা কিছু বুঝে উঠতে পারছিল না যে এই বাচ্চাটাকে নিয়ে সে এখন কি করবে। সে বাচ্চাটাকে একটা বেঞ্চের উপর রেখে চলে যেতে ধরেছিল, কিন্তু বাচ্চাটার মায়াবী মুখের দিকে তাকিয়ে সে থেমে যায়। শেষ পর্যন্ত বাচ্চাটাকে কোলে তুলে নিয়ে সে নিজের বাড়ির দিকে রওনা হয়। ঠিক তখনই আড়াল থেকে সেই মেয়েটি বেরিয়ে আসে।
শিকিশিমা বাচ্চাটিকে মেয়েটির হাতে ফেরত দিয়ে চলে যেতে নিলে মেয়েটি তার পেছনে পেছনে আসতে শুরু করে। মেয়েটি একদম অসহায় আর তার সাথে এতটুকু বাচ্চা দেখে শিকিশিমা তাকে নিজের ঘরেই থাকার একটা ব্যবস্থা করে দেয়। শিকিশিমা মেয়েটির কাছে তার স্বামীর কথা জানতে চাইলে মেয়েটি বলে তার বিয়ে হয়নি এবং এই বাচ্চাটা তারও নয়। বোমা হামলার সময় বাচ্চাটার মা তাকে অনুরোধ করেছিল যেন সে বাচ্চাটিকে দেখে রাখে, তাই সে এখন বাচ্চাটার মায়ের দায়িত্ব পালন করেছে। শিকিশিমা মেয়েটার আর বাচ্চার নাম জানতে চাইলে মেয়েটি জানায় তার নাম নরিকো আর বাচ্চাটার নাম আকিকো। রাতে মেয়েটা শিকিশিমার বিছানাতেই ঘুমিয়ে পড়ে। সকালে শিকিশিমা যখন বাইরে পানি আনতে যাচ্ছিল তখন সেই প্রতিবেশী মহিলা তাকে ডেকে বলে রাতে কাকে ঘরে এনে তুলেছ। এই ধরনের বীরত্ব যদি যুদ্ধের সময় দেখাতে তাহলে আজকে এত বড় সর্বনাশ হতো না। শিকিশিমা কোনো কথা না বলে চলে যেতে শুরু করলে মহিলাটি জানতে চায় মেয়েটি বাচ্চাটিকে বুকের দুধ খাওয়াতে পারে কিনা। শিকিশিমা তখন জানায় বাচ্চাটা আসলে ওই মেয়েটার নিজের নয়। এই কথা শুনে মহিলাটা তাদের বাড়িতে গিয়ে বাচ্চাটিকে নিজের বুকের দুধ খাওয়ায় আর পাশাপাশি তাদের কিছু চালও দেয়। এরপর দেখতে দেখতে কেটে যায় কয়েকটা মাস। শিকিশিমা, নরিকো আর ওই ছোট্ট বাচ্চাটা এখনও সেই একই বাড়িতে বসবাস করছে, যদিও তারা আলাদা ঘরে থাকে কারণ তাদের এখনও বিয়ে হয়নি। সময়টা তখন 1946 সালের মার্চ মাস। একদিন শিকিশিমা বেশ আনন্দ আর উৎসাহ নিয়ে বাড়িতে ফিরে আসে এবং জানায় সে একজন শুটার হিসেবে সরকারি চাকরি পেয়েছে। কাজটা যথেষ্ট ঝুঁকিপূর্ণ হলেও মাইনে অনেক বেশি। আমেরিকা আর ব্রিটিশরা জাপানের সমুদ্র সীমায় যেসব ডেঞ্জারাস মাইন ফেলে রেখেছিল সেগুলো খুঁজে ধ্বংস করাই তার মূল কাজ। এই কথা শুনে নরিকো তাকে বারণ করে আর বলে সে শিকিশিমাকে কিছুতেই আর মৃত্যুর মুখে ঠেলে দিতে পারবে না। এতে শিকিশিমা কিছুটা রেগে যায় এবং বলে চাকরি না করলে সংসার চালানোর টাকা আসবে কোথা থেকে? তারা তো বাচ্চাটার জন্য ঠিকমতো দুধ কিনতেও পারছে না। এভাবে চললে তো সবাইকে না খেয়ে মরতে হবে। শিকিশিমা তখন নরিকোকে সান্ত্বনা দিয়ে বলে তার নিরাপত্তার জন্য একটা বিশেষ জাহাজের ব্যবস্থা করা হয়েছে যা পুরোপুরি বোমা প্রতিরোধ করতে পারে। কিন্তু সমুদ্রের কাজ যোগ দিতে গিয়ে শিকিশিমার সব আশা ভঙ্গ হয়ে যায়। তাকে যেমন স্পেশাল জাহাজ দেওয়ার কথা বলেছিল এটা তার বদলে কাঠের তৈরি খুব সাধারণ একটা ডিঙি নৌকা ছাড়া আর কিছুই না। এই কাজের জায়গায় তার মিশনের প্রধান ক্যাপ্টেন নোদার সঙ্গে পরিচয় হয় আর নোদা তাকে জানায় আমেরিকা ও ব্রিটিশরা জাপানের সমুদ্র সীমায় প্রায় 60,000 মাইন ফেলে রেখে গেছে আর এসব মাইনের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হলো ম্যাগনেটিক মাইন, যা লোহার ছোঁয়া পেলে বিকট শব্দে ফেটে যায়। এই কারণে তারা লোহার বদলে কাঠের তৈরি এই নৌকাটি ব্যবহার করছে আর আপাতত তাদের এই কাজের জন্য এটাই সবচেয়ে নিরাপদ ব্যবস্থা। নোদার কথা শুনে শিকিশিমার মন একদম ভেঙে যায়, কিন্তু এখন পিছু হটলে তো চলবে না, তাই বাধ্য হয়ে সে রাজি হয়ে যায়। নোদা তাকে নৌকার বাকি দুই সঙ্গীর সঙ্গে পরিচয় করিয়ে দেয়। প্রথমে তারা মাইনগুলোকে সাগরের পানির উপরে ভাসিয়ে তোলে, তারপর নৌকার উপর থেকে গুলি চালিয়ে সেগুলো এক এক করে ফোটায় আর এভাবে সাগরের সব মাইনগুলো ধ্বংস করা হয়। প্রথম দিনই শিকিশিমা খুব দক্ষতার সঙ্গে তার কাজটা শেষ করে আর তার কাজে সবাই দারুণ খুশি হয়ে যায়। কাজ শেষ করে শিকিশিমা ঘরে ফিরে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু কয়েক মাস আগে গডজিলার সেই ভয়ঙ্কর তাণ্ডবের স্মৃতি তাকে একটু ঘুমাতে দেয় না। বারবার স্বপ্নে এসে তাকে আতঙ্কে তটস্থ করে তোলে। দেখতে দেখতে কয়েক মাসের মধ্যে শিকিশিমার আর্থিক অবস্থা বেশ উন্নতি ঘটে যায়। যেহেতু সে অনেক মোটা অঙ্কের মাইনে পেত তাই সংসারের অভাব অনটন দূর হয়ে সুখ শান্তি ফিরে আসে। আকিকো ততদিন গুটি গুটি পায়ে হাঁটতে শিখে গেছে আর তার ছোট্ট মুখে বাবা মা ডাকটাও ফুটতে শুরু করেছে। একদিন শিকিশিমা কাজ শেষ করে বাড়ি ফিরে দেখতে পায় নরিকো নতুন একটা চাকরি নিয়েছে এবং সেও ডিউটি শেষ করে ফিরে এসেছে। এই কথা শুনে শিকিশিমা বেশ বিরক্ত হয় আর বলে আমি কি তোমাকে হাত খরচ কম দেই? তাহলে তোমার চাকরি করার কি দরকার? নরিকো বলে এবার আমার নিজের পায়ে দাঁড়ানো উচিত, তোমারও তো বিয়ে শাদী করতে হবে, আমার সাথে থাকলে তো তোমার বিয়েই হবে না। শিকিশিমা চাইছিল না নরিকো চাকরি করুক, তাই সে আকিকোর কথা তুলে বলতে শুরু করে দুজনেই বাইরে থাকলে ওকে কে সামলাবে? তখন নরিকো বলে ডিউটির সময়টুকু প্রতিবেশীর সময় আকিকোকে সামলে রাখবে। তখন তাকে থামানোর জন্য আর কোনো অজুহাত তার কাছে থাকে না, তাই সে চুপ হয়ে যায়। এদিকে গডজিলার তাণ্ডব বিশ্বজুড়ে অ্যালার্ট জারি হয়ে গেছে। আমেরিকার ল্যান্ডকাস্টার যুদ্ধজাহাজ গডজিলার আক্রমণে একদম দুমড়েমুচড়ে ধ্বংস হয়ে যায়। তারা প্রশান্ত মহাসাগরে গডজিলার উপস্থিতি টের পেয়েছে, যা থেকে ধারণা করা হচ্ছে যে প্রাণীটা কয়েকদিনের মধ্যে জাপানের কোনো দ্বীপপুঞ্জে এসে পৌঁছাবে। তখন 1947 সালের মে মাস চলছিল। শিকিশিমা তার দল নিয়ে ওগাসাওয়ারা দ্বীপপুঞ্জের কাছাকাছি মাইন ধ্বংস করছিল। সেখানে গিয়ে তারা একটা বিশাল যুদ্ধজাহাজ সাগরের মধ্যে দুমড়ে মুচড়ে পড়ে থাকতে দেখতে পায়। জাহাজটার অবস্থা দেখে শিকিশিমা বুঝতে পারে যে এটা সেই গডজিলেরই কাজ। সে সবাইকে সতর্ক করে দেয় এবং চিন্তায় পড়ে যায় যে অথরিটি সব জেনে শুনে তাদেরকে কেন এখানে পাঠালো। তারা কি এখন সেই হিংস্র দানবের সঙ্গে যুদ্ধ করবে নাকি, যেখানে আমেরিকা আর রাশিয়ার মতো শক্তিশালী দেশগুলো গডজিলাকে সামলাতে গিয়ে নাভিশ্বাসে উঠেছে? সেখানে তাদের কাছে সম্বল বলতে কেবল একটা গান রয়েছে। গডজিলার সামনে চলে এলে তারা এখন কি করবে? শিকিশিমা বলে তার যখন যুদ্ধের সময়কার স্মৃতিগুলো মনে পড়ে তখন তার খুব ইচ্ছা করে গডজিলার উপরে প্রতিশোধ নিতে, কিন্তু গডজিলাকে তার বড্ড ভয় লাগে।
শিকিশিমার কথা শেষ হতে না হতেই তারা বুঝতে পারে যে গডজিলা তাদের আশেপাশেই কোথাও রয়েছে। শিকিশিমা অ্যালার্ট জারি করে সবাইকে দ্রুত সাবধান করে দেয়। সবাই গডজিলার মোকাবেলা করার জন্য রেডি হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে গডজিলা সমুদ্রের নিচ থেকে জেগে ওঠে এবং তাদের কাছাকাছি থাকা সেই জাহাজটিকে এক কামড়ে শেষ করে দেয়। এরপর গডজিলা তাদের দিকে এগিয়ে আসে, তাই তারা ফুল স্পিডে নৌকা চালিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। তারা একটা মাইন ফেলে দিয়ে বিস্ফোরণ ঘটায়, কিন্তু এতে গডজিলার কিছুই হয় না। তখন শিকিশিমা নৌকার গান দিয়ে ফায়ারিং করতে শুরু করে, তাতেও গডজিলার কিছুই হচ্ছে না। তারা তখন দ্বিতীয় মাইনটা ফেলে সেটা গডজিলা মুখের ভেতরে নিয়ে নেয়। তখন শিকিশিমা গুলি করে সেটা গডজিলার মুখের ভেতরে বিস্ফোরণ ঘটিয়ে দেয়। এতে গডজিলা আহত হয়, মুখে বেশ কিছুটা ক্ষতেরও সৃষ্টি হয়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই গডজিলার আঘাতটা একদম সেরে যায়। দানবটা আরও মারাত্মক ক্ষোভ নিয়ে তাদের দিকে তেড়ে আসছিল। ঠিক তখনই দূর থেকে সাহায্যের জন্য একটা শক্তিশালী যুদ্ধজাহাজ এসে পৌঁছায়। সেই জাহাজ থেকে গডজিলাকে লক্ষ্য করে এক নাগারে বোমাবর্ষণ শুরু করে, কিন্তু দানবটা পিছিয়ে না গিয়ে উল্টো জাহাজের দিকে ধেয়ে যায় এবং পানির নিচ থেকে এক ফুটে পারমাণবিক তেজস্ক্রিয় রশ্মি ছেড়ে পুরো জাহাজটাকে এক লোহমায় তছনছ করে দেয়। এরপর সে সাগরের অতলে মিলিয়ে যায়। গোলাগুলির সময় শিকিশিমা কিছুটা আঘাত পেয়েছিল, তাই তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। হুঁশ ফিরতেই সে ছটফট করে ওঠে এবং ওই দানবটার বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চায়। সহকর্মীরা জানায় সেটা আপাতত উধাও হয়ে গেছে। এই কথা শুনে শিকিশিমা আরও চিন্তিত হয়ে পড়ে। সে সতর্ক করে বলে দানবটার নির্ঘাত এখন রাজধানীর দিকে এগিয়ে আসছে। অবিলম্বে পুরো শহর খালি না করলে কেউ বাঁচব না। কিন্তু সঙ্গীরা তার কথায় কান্না দিয়ে তাকে শান্ত থাকতে বলে, কারণ উপরমহলের কড়া নির্দেশ, গডজিলার খবরটা জনসম্মুখে আনা যাবে না। জানাজানি হলে সাধারণ মানুষের মধ্যে মারাত্মক আতঙ্ক ছড়িয়ে পড়বে। ফলে শিকিশিমার আর কিছুই করার থাকে না। বাড়িতে ফেরার পর নরিকো শিকিশিমার অস্থিরতা দেখে জানতে চায় তার ভেতরে আসলে কিসের এত যন্ত্রণা। শিকিশিমা প্রথমে এড়িয়ে যেতে চাইলেও নরিকোর চেপে ধরায় সে আর গোপন রাখতে পারে না। সেই নির্জন দ্বীপে ঘটে যাওয়া সেই ভয়ঙ্কর ঘটনা আর গডজিলার তাণ্ডবের কথা খুলে বলে। পুরনো কথাগুলো মনে পড়তেই শিকিশিমা মানসিকভাবে ভেঙে পড়ে, আর নরিকো তার পাশ থেকে তাকে সাহস যোগায়। এদিকে গডজিলা তখন টোকিও উপসাগরে পৌঁছে যায়। নেভি ফোর্সের একটা জাহাজ থেকে দানবটাকে দেখা মাত্রই গডজিলাকে থামাতে বোমা দিয়ে হামলা করে, কিন্তু তাতে হিতে বিপরীত হয়। গডজিলা সোজা টোকিওর গিনিস শহরে ঢুকে পড়ে, আর তার পা রাখার সাথে সাথে তাণ্ডব শুরু হয়ে যায়। চোখের সামনে এত বড় দানব দেখে পুরো শহরের মানুষ দিশারা হয়ে পড়ে। বাড়িতে বসে রেডিওতে এই খবর শুনতেই শিকিশিমার টেনশন বেড়ে যায়, কারণ এই সময় নরিকো ডিউটিতে গিয়েছিল। নরিকো ট্রেনের ভেতরে বসে সেই ভয়ঙ্কর প্রাণীটা দেখতে পায় আর বুঝতে পারে এটাই শিকিশিমার বলা সেই দানব গডজিলা। কিছুক্ষণের মধ্যে গডজিলা নরিকো ট্রেনকে কামড়ে ধরে এক ঝটকায় ভেঙে চুরমার করে দেয়। নরিকো অনেক কষ্টে নিজেকে ব্যালেন্স করে রাখার চেষ্টা করে এবং শেষ মুহূর্তে নদীর পানির মধ্যে ঝাঁপ দেয়। এভাবেই সে অলৌকিকভাবে বেঁচে যায়। নরিকো পানি থেকে উঠে রাস্তায় আসতেই দেখতে পায় গডজিলা সোজা তার দিকে হেঁটে আসছে আর প্রাণভয়ে পালাতে থাকা মানুষকে নিজের পায়ের নিচে পিষে মারছে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে নরিকো আতঙ্কে এক জায়গায় জমে যায়। তার আর পালিয়ে যাওয়ার কোনো শক্তি ছিল না। ঠিক তখনই তাকে রক্ষা করতে শিকিশিমা সেখানে ছুটে আসে এবং নরিকোর হাত ধরে প্রাণপণে দৌড়াতে শুরু করে। একটু পরে সেনাবাহিনী কামান নিয়ে সে গডজিলাকে লক্ষ্য করে গোলাবর্ষণ করতে শুরু করে, কিন্তু এতে গডজিলার বিন্দুমাত্র ক্ষতি হয় না, বরং সে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তার পিঠের ক্রিস্টালগুলো জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যেই সে পুরো শহরে বিষাক্ত অ্যাটমিক ব্রেথ ছড়িয়ে দেয়। বিশাল পরমাণু বিস্ফোরণে পুরো শহর তছনছ হয়ে যায়। বিস্ফোরণের প্রচণ্ড ধাক্কা শিকিশিমা আর নরিকোর দিকে তেড়ে আসছিল, তাই শিকিশিমাকে রক্ষা করতে নরিকো তাকে ধাক্কা দিয়ে একটা দেয়ালের আড়ালে ফেলে দেয়, আর সে নিজে সেই বিস্ফোরণের তোরে হারিয়ে যায়। কিছুক্ষণ পর চারপাশ শান্ত হলে শিকিশিমা বাইরে তাকিয়ে দেখতে পায় চারদিকে শুধু ধোঁয়া আর ধ্বংসস্তূপ, যার মাঝে বিজয়ের অহংকার নিয়ে দাঁড়িয়ে আছে একমাত্র গডজিলা। নরিকোকে হারানোর গভীর শোক আর হতাশায় শিকিশিমা চিৎকার করে কাঁদতে শুরু করে। এই তাণ্ডবে ওই শহরের প্রায় 30,000 মানুষ প্রাণ হারায় এবং 20,000 ঘরবাড়ি ধ্বংস হয়ে যায়। নরিকোকে হারিয়ে শিকিশিমা পুরোপুরি ভেঙে পড়ে। তাকে সান্ত্বনা দিতে ক্যাপ্টেন নোদো, আকিৎসু আর মিজুশিমা তার বাড়িতে আসে। প্রতিবেশী সময় আগের মতোই ছোট আকিকুকে সামলানোর দায়িত্ব নেয়। ক্যাপ্টেন নোদা শিকিশিমাকে জানায় গডজিলার মোকাবেলা করতে প্রশাসন আজ সাধারণ মানুষকে নিয়ে একটা মিটিং ডেকেছে। শিকিশিমা যেন অবশ্যই সেখানে যায়। শহরের বেঁচে থাকা মানুষকে নিয়ে সভা শুরু হয়। সেনাপ্রধান হট্ট করে এসে স্বীকার করে যে গডজিলাকে থামানোর মতো কোনো সামরিক অস্ত্র বর্তমানে তাদের কাছে নেই, তাই সাধারণ মানুষের যৌথ প্রচেষ্টাই এখন একমাত্র ভরসা। এরপর ক্যাপ্টেন নোদা স্টেজে এসে তার সাজানো পরিকল্পনা সবার সামনে উপস্থাপন করে। সে একটা মডেল বানিয়ে সবাইকে বোঝায় যে তারা গডজিলাকে ফাঁদে ফেলতে ফ্রেন গ্যাস সাগরের নোনা পানিতে প্রচুর পরিমাণে বুদবুদ তৈরি করে আর এক অস্বাভাবিক চাপ সৃষ্টি করে, যার ফলে যে কোনো ভারী বস্তু মুহূর্তের মধ্যে তলিয়ে যায়।
এই বৈজ্ঞানিক কৌশল কাজে লাগিয়ে তারা সাগামি খাতকে বেছে নেয়, কারণ এটি আশপাশের সব জায়গার চেয়ে সবচেয়ে বেশি গভীর। পরিকল্পনা অনুযায়ী সাগামি খাতের কাছে 2টা জাহাজের মাধ্যমে গডজিলাকে পেঁচিয়ে তার দিয়ে বাঁধা হবে, যে তার সঙ্গে যুক্ত থাকবে অসংখ্য ফ্লোয়েন্ট গ্যাসের সিলিন্ডার। সিলিন্ডারগুলো গডজিলার শরীরে বাঁধা মাত্রই তার ভাল্বগুলো খুলে দেওয়া হবে, যার ফলে গডজিলা জলের প্রবল চাপে নিমেষের মধ্যেই 1500 মিটার নিচে চলে যাবে। সমুদ্রের এই প্রকৃত শক্তি দিয়েই তারা গডজিলাকে পরাস্ত করবে। নোদার পরিকল্পনা শুনে অনেকেই সংশয় প্রকাশ করে যে সমুদ্রের জীব হয়ে গডজিলা কেন এই চাপ সহ্য করতে পারবে না। জবাবে নোদা বুঝিয়ে বলে, ফ্লোয়েন্ট গ্যাসের প্রভাবে মাত্র 25 সেকেন্ডে প্রতি বর্গমিটারে 1500 টন চাপ বৃদ্ধি পাবে, যা সাগরের কোনো প্রাণীর পক্ষে সহ্য করা সম্ভব নয়। তবুও যদি কোনোভাবে গডজিলা এই মারাত্মক চাপ সহ্য করে বেঁচে থাকে, তবে তার পরবর্তী পথ কী হবে তা নিয়ে সবাই চিন্তায় পড়ে যায়। তবুও তাদের কাছে বিকল্প প্ল্যান রয়েছে। সে একটা বেলুন দেখায় যা কিনে নিচে বসানো থাকবে। গডজিলা তলদেশে পৌঁছানোর পর তারা এটি দ্রুত উপরের দিকে তুলে আনবে। এতে গডজিলা চাপ সহ্য করতে পারলেও প্রবতার কারণে গুরুতর ডিকম্প্রেশন সিকনেস আক্রান্ত হবে, আর এভাবেই তারা গডজিলাকে পরাস্ত করতে পারবে। নোদার প্রাণের যুক্তি থাকলেও বাস্তবে এটি কার্যকর হবে কিনা তা নিয়ে সবার মধ্যে সন্দেহ থেকে যায়। তাই অনেকেই নিজেদের প্রাণের ঝুঁকি না নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়, যদিও বেশিরভাগ মানুষই নিজের জীবনের মায়াকে গুরুত্ব না দিয়ে থেকে যায় গডজিলার উপরে প্রতিশোধ নেবে বলে। অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে সেদিনের মতো মিটিং শেষ হয়ে যায়। মিটিং শেষ করে শিকিশিমা, নোদা আর বাকি 2 জন সঙ্গী মিলে একসাথে বসে যায়। ক্যাপ্টেন আকেৎসু নোদাকে জিজ্ঞাসা করে সে কিভাবে নিশ্চিত হয় যে গডজিলা নিচ থেকে সে তাদের বানানো ফাঁদে পা দেবে। নোদা জানায় তারা সাগামি খাতে সাউন্ড সিস্টেমে গডজিলার গর্জন বাজাবে। এতে গডজিলা ভাববে তার সীমানায় হয়তো তার কোনো প্রতিদ্বন্দ্বী এসে হাজির হয়েছে, তাই সে আক্রমণ করতে তাদের ফাঁদের দিকে চলে আসবে। কিন্তু এরপরেও তার প্রাণে তারা পুরোপুরি ভরসা করতে পারছিল না। তখন শিকিশিমা নোদাকে জিজ্ঞাসা করে তার জন্য কি একটা যুদ্ধবিমানের ব্যবস্থা করা যেতে পারে। শিকিশিমা বিমান থেকে গুলি চালিয়ে গডজিলাকে রাগিয়ে সাগামি খাতের দিকে টেনে নিয়ে আসবে। যদিও গডজিলা বেশি ক্ষিপ্ত হয়ে গেলে অ্যাটমিক ব্রেথ দিয়ে এক মুহূর্তে শিকিশিমাকে বিমানসহ ছাই করে দিতে পারে, তবুও শিকিশিমা এই বড় ঝুঁকিটা নিতে রাজি হয়ে যায়, কারণ গডজিলার সাথে সে এবার চূড়ান্ত ফয়সালা করতে চায়। পরের দিন নোদা শিকিশিমাকে একটা বিমান ঘাঁটিতে নিয়ে যায়, যেখানে বিশ্বযুদ্ধের শেষের দিকে একটা যুদ্ধবিমান তৈরি করে রাখা হয়েছিল। এই বিমানটার নাম ছিল শিনদেন। এটা ছিল জাপানের সবচেয়ে উন্নতমানের যুদ্ধবিমান, তবে কখনো ব্যবহার করার প্রয়োজন না হওয়ায় অলস হয়ে পড়ে আছে। তাই এটাকে কোনো দক্ষ টেকনিশিয়ান দিয়ে মেরামত করানো খুবই দরকার। তখন শিকিশিমা বলে তার জানাশোনা একজন সেরা টেকনিশিয়ান আছে যার নাম তাচিবানা, অর্থাৎ কয়েক বছর আগে সেই বিচ্ছিন্ন দ্বীপে বেঁচে যাওয়া সেই প্রধান মেকানিকের কথাই বলছিল। শিকিশিমা তাচিবানাকে হন্য হয়ে খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও তার কোনো খোঁজে পাওয়া যাচ্ছিল না। আসলে তাচিবানা নিজের সব রেকর্ড মুছে ফেলে আত্মগোপন করেছিল। ব্যাপারটা বুঝতে পেরে শিকিশিমা একটা বুদ্ধি খাটায়। সে খবর ছড়িয়ে দেয় যে সেদিনের দ্বীপের ওই মেকানিকদের মর্মান্তিক মৃত্যুর জন্য তাচিবানাই দায়ী। এটা শোনা মাত্রই তাচিবানা ভীষণ রেগে যায় এবং সেদিন রাতে শিকিশিমাকে আক্রমণ করে অপহরণ করে নিয়ে যায়। সেখানে নিয়ে তাকে মারধর করতে শুরু করলে শিকিশিমা তার আসল উদ্দেশ্য খুলে বলে। সে জানায় তাচিবানার সাহায্য তার খুবই দরকার। গডজিলার শরীরের বাইরের চামড়াটা অত্যন্ত শক্ত হলেও তার মুখের ভেতরটা তুলনামূলকভাবে নরম ও দুর্বল, তাই তাকে বাইরে থেকে যত না আঘাত করা যাবে, ভেতর থেকে তার চেয়ে অনেক বেশি ক্ষতি করা সম্ভব। এর জন্য শিকিশিমা বিস্ফোরক ভর্তি যুদ্ধবিমান নিয়ে সরাসরি গডজিলার মুখের ভেতরে ঢুকে পড়বে এবং ভেতরেই বড় বিস্ফোরণ ঘটিয়ে প্রাণীটাকে ধূলিসাৎ করে দেবে। আর এই কাজে কেবল তাচিবানাই তাকে নিখুঁতভাবে সাহায্য করতে পারবে। শিকিশিমার এই প্ল্যান শুনে শেষ পর্যন্ত তাচিবানা তাকে সাহায্য করতে রাজি হয়ে যায়। পরের দিনই তাচিবানা বিমান ঘাঁটিতে পৌঁছায় এবং বিমানটি মেরামত কাজে লেগে পড়ে। কয়েকদিনের কঠোর পরিশ্রমের কারণে বিমানটা পুরোপুরি প্রস্তুত হয়ে যায়। আর ওদিকে ক্যাপ্টেন নোদা সকলকে সাথে নিয়ে তার চূড়ান্ত পরিকল্পনার প্রস্তুতি গুছিয়ে নিতে শুরু করে। ম্যাপ অ্যানালাইসিস করে দেখা যায় গডজিলা ঘণ্টাখানেক আগে হাচিজো দ্বীপের কাছাকাছি পৌঁছেছিল। সেখান থেকে সাগামি দ্বীপে পৌঁছাতে কাল সকাল 11টা বাজবে, তাই তাদের সকাল 8টার মধ্যে সব প্রস্তুতি শেষ করে ফেলতে হবে। মিটিং শেষ করে সবাই যার যার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যায়। শিকিশিমা বাড়ি ফিরে প্রতিবেশী সুমির কাছ থেকে আকিকো নিয়ে আসে। সে শেষবারের মতো আকিকোর সাথে কিছু সুন্দর সময় কাটায়। আকিকো তাকে একটা ছবি এঁকে দেখায়, যেখানে শিকিশিমা আর নরিকো ছিল আকিকোর দুই পাশে। ছবিটা দেখে শিকিশিমা আকিকোকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। সকালে আকিকো ঘুম থেকে ওঠার আগেই সে কিছু টাকা আর একটা চিঠি রেখে বাইরে বেরিয়ে যায়, কারণ সে জানে না আর কখনো তার কাছে ফেরা হবে কিনা। আকিকো ঘুম থেকে উঠে টাকা আর চিঠিটা সুমির কাছে নিয়ে যায়। সুমি চিঠিটা পড়ে বুঝতে পারে শিকিশিমা এই ব্যবস্থা তার জন্য করে রেখে গেছে, যাতে সে ফিরে না এলে সুমি যেন আকিকোকে নিজের সন্তানের মতোই সামনে রাখে। পরের দিন সবাই প্রয়োজনীয় জাহাজ আর সব সরঞ্জাম নিয়ে উপসাগরের কাছে
পৌঁছে যায়। অন্যদিকে শিকিশিমা শক্তিশালী বোমা আর ভারী অস্ত্রের সাজানো বিমানে উঠে পড়ে। এখন শুধু সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করছে। তাচিবানা বিমানে ওঠার আগে শিকিশিমাকে শেষবারের মতো বুঝিয়ে দেয় যে গডজিলার মুখে আঘাত করার ঠিক মুহূর্তে তাকে কী করতে হবে। এদিকে গডজিলাও নির্ধারিত সময়ের মধ্যেই উপসাগরে পৌঁছে যায় এবং যথারীতি তাণ্ডব শুরু করে। শিকিশিমা নরিকোর ফটোটা সামনে রেখে দিয়ে বিমান উড়িয়ে দেয়, কারণ এই যুদ্ধে নরিকোই তার সবচেয়ে বড় অনুপ্রেরণা। শিকিশিমা জাহাজে অবস্থানরত সবাইকে খবর দেয় যে সে গডজিলাকে সাগামি খাতের দিকে নিয়ে আসছে, তাই সবাই যেন সেই অনুযায়ী প্রস্তুতি নিয়ে নেয়। গডজিলা ততক্ষণে উপকূলীয় লোকালয়ে ঢুকে পড়েছিল। শিকিশিমা বিমান থেকে গুলি চালিয়ে গডজিলার নজর নিজের দিকে ঘুরিয়ে নেয়। গডজিলা তাকে ধাওয়া করলে সে গডজিলাকে সাগামি খাতের দিকে নিয়ে আসে। তখনই জাহাজগুলো সাগরে ছেড়ে দেওয়া হয়। জাহাজগুলো দেখে গডজিলা আরও ক্ষিপ্ত হয়ে যায় এবং তার ক্ষতিকর অ্যাটমিক ব্রেথ ছেড়ে দেয়। তবে এবার ভাগ্যক্রমে তাদের বড় কোনো ক্ষতি হয় না, বরং সবাই বেঁচে যায়। গডজিলা একবার অ্যাটমিক ব্রেথ ছাড়ার পর দ্বিতীয়বার শক্তি গুছিয়ে নিতে অনেকটা সময় লেগে যায়। এই সুযোগ কাজে লাগিয়ে তারা জাহাজ দিয়ে গডজিলাকে ঘিরে ফেলে। তারা তার দিয়ে এটা শরীরে অনেকগুলো ফ্রেন গ্যাসের সিলিন্ডার শক্ত করে আটকে দেয়। ততক্ষণে গডজিলা আবারও শক্তি পেয়ে দ্বিতীয়বার অ্যাটমিক ব্রেথ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল। তখনই তারা সিলিন্ডারগুলোর মুখ খুলে দেয়। ফ্রেন গ্যাসের প্রচণ্ড চাপে গডজিলা এক নিমেষেই ১,৫০০ মিটারেরও নিচে নেমে যায়। কিন্তু এত কিছুর পরও তাকে পুরোপুরি থামানো যায় না। তাই তারা বিকল্প বুদ্ধি খাটিয়ে সেখানে রাখা বেলুনগুলো খুলে দেয়। বেলুনের টানে গডজিলা দ্রুত উপরের দিকে উঠতে শুরু করে, কিন্তু ৮০০ মিটারের কাছাকাছি এসে গডজিলার প্রচণ্ড গায়ের জোরে সেই গতি থেমে যায়। ক্যাপ্টেন তখন দুটো জাহাজকে দুই দিক থেকে দড়ি ধরে টেনে তোলার নির্দেশ দেয়, কিন্তু টানের চোটে জাহাজের ক্রণি ভেঙে যায়। তারা ভেবেই নিচ্ছিল হয়তো তাদের পুরো প্ল্যান ব্যর্থ হয়ে গেছে। ঠিক তখনই মিজোশিমা অনেকগুলো সাধারণ জাহাজ নিয়ে বড় সাহায্য হিসেবে সেখানে হাজির হয়। তারা সবগুলো জাহাজের দড়ি বেঁধে একসঙ্গে টান দিয়ে গডজিলাকে সাগরের পানির উপরে তুলে আনে। পানির উপরে উঠেই গডজিলা ভীষণ রেগে গিয়ে আবারও অ্যাটমিক পাওয়ার গেইন করতে শুরু করে। সে তাদের এত কাছাকাছি ছিল যে সবাই ধরে নিয়েছিল এবার তাদের সবার জীবন শেষ। গডজিলা অ্যাটমিক ব্রেথ নেওয়ার জন্যই যেই না মুখটা বড় করে খোলে, ঠিক সেই মুহূর্তে শিকিশিমা তার পুরো বিমানটা গডজিলার মুখের ভেতরে ঢুকিয়ে দেয় আর নিজে একদম শেষ মুহূর্তে প্যারাশুটটা নিয়ে বিমান থেকে লাফিয়ে পড়ে আত্মরক্ষা করে। তাচিবানা ঠিক এই শেষ মুহূর্তের জন্যই বিমানের মডিউলটা আর ককপিট এভাবেই ডিজাইন করে দিয়েছিল, যাতে বিমান নিয়ে গডজিলার মুখের ভেতরে হামলা ঠিক আগ মুহূর্তে শিকিশিমা নিরাপদে ইনজেক্ট করে যায়। গডজিলার চামড়াটা শক্ত হলেও তার মুখের ভেতরের অংশটা ছিল খুবই নরম। তার উপরে বিমানের ভেতরে রাখা শক্তিশালী পারমাণবিক বোমার কারণে মনস্টারটা ভেতর থেকে একদম ঝাঁঝরা হয়ে যায়। ধোয়া আর রক্তের সাথে পুরো শরীর ফেটে মনস্টারটা একেবারে নিথর হয়ে সাগরের গভীর তলদেশে তলিয়ে যায়। অনেক রক্তজল করা পরিশ্রম, অঝরে চোখের জল আর নিজের জীবনকে বাজি রেখে পৃথিবীর সবচেয়ে মারাত্মক সেই দানবকে অবশেষে মাটিতে মিশিয়ে দেওয়া সম্ভব হয়। সাগরে থাকা পুরো দলটা শিকিশিমার এই সাহসিকতার সামনে শ্রদ্ধায় মাথা নত করে আর সেলুট দিয়ে তাকে সম্মান জানায়। শেষমেশে বীরের বেশে তীরে ফিরে আসে। তখন ঘাটে ভিড় করা প্রতিটা মানুষ তাদেরকে করতালি আর ভালোবাসায় বরণ করে নেয়। ভিড়ের মধ্য থেকে শিকিশিমা দেখতে পায় প্রতিবেশী সুমি ছোট আকেকোকে কোলে নিয়ে দৌড়ে তার দিকে আসছে। সুমি তাকে হাতে একটা টেলিগ্রাম দেয়, যা আজকে সকালেই তাদের বাড়িতে এসে পৌঁছেছে। টেলিগ্রামে লেখাটা পড়া মাত্রই শিকিশিমা আর এক মুহূর্ত দেরি না করে আকেকোকে কোলে তুলে নিয়ে একটা সরকারি হাসপাতালের দিকে ছুটে যায়। হাসপাতালে পৌঁছে সে একটা কেবিনে গিয়ে সে যা দেখে তা যেন নিজের চোখেও সে বিশ্বাস করতে পারছিল না। নরিকো এখনও বেঁচে আছে। ভয়াবহ বিস্ফোরণে নরিকোর এক হাত ভেঙে গেছে আর একটা চোখ নষ্ট হয়ে গেছে। শিকিশিমা ছুটে গিয়ে নরিকোর বিছানায় হাঁটু গেড়ে বসে পড়ে এবং কান্নায় ভেঙে পড়ে আর মাথা নেড়ে জানায় তার জীবনের সব যুদ্ধ আজ সত্যি শেষ হয়ে গেছে। তারপর নরিকোর কোলে মাথা রেখে আকেকুকে সাথে নিয়ে তারা একটা সুন্দর ও শান্তিময় ভবিষ্যতের স্বপ্নে বিভোর হয়ে যায়। তাদের এই নতুন শুরুর মধ্য দিয়ে গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ভাইরাল মুভিটা আপনি কতবার দেখেছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আমার সঙ্গেই থাকুন। ধন্যবাদ।